Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. Today, I am Muhammad Hafiz Al Asad, Assistant Professor, Mirpur College, Dhaka, under National University. I delivered my lecture for Finance and Banking subject BBA Honors Program. My course name is Financial Management Lecture 12. This is the last lecture in my course, and the titles of the lecture: Working Capital Management. So at first I delivered you my lecture plan. First, topics is definitions of cash and cash management. Second one, cash management cycle, importance of cash management, objectives of cash management, what is operating cycle, what is cash conversion cycle, and mathematical problems and its solution. So now I discuss first definition of cash and cash management. So what is cash? ক্যাশ বলতে কি বোঝায়? ক্যাশ বলতে মূলত নগদ টাকা পয়সা এটাকে বোঝায়, যেটা পেপার জাতীয় কাগজ, যেমন ব্যাংক ড্রাফট, চেক, ব্যাংক নোট, পেপার মানি ইত্যাদিকে আমরা ক্যাশ বা নগদ হিসেবে বুঝে থাকি। এখন এই ক্যাশের সংজ্ঞা দিতে গেলে আমরা এইভাবে বলি, ক্যাশ মিন্স the paper money, bank note, check, draft. Cash is the most liquid assets of the company can own. কারণ নগদ টাকা ব্যতীত প্রকৃতপক্ষে কোনো কোম্পানি চলতে পারে না। The thing by which any person or any institute or any company can transact without any prohibition is known as cash. তাহলে ক্যাশ কি? ক্যাশ আসলে পেপার মানি, এটাকে ব্যাংক নোট, দ্যাট মিন্স চেক, ড্রাফট ইত্যাদি নামে ইন্ডিকেট করা যায়। সো এই ক্যাশ সম্পর্কে সংজ্ঞা দিতে গিয়ে M.Y. খান বলেন, in a narrow sense, cash is used broadly to cover currency and generally accepted equivalents of cash, such as checks, drafts, and demand deposit in bank. So তিনি আরো বলেন, in broad view of cash also includes near cash assets such as marketable securities and time deposits in bank. তাহলে শর্ট সেন্সে তোমার নগদ টাকা, চেক, ড্রাফট এগুলোকে বোঝানো হলেও বৃহৎ অর্থে আমরা এটাকে বলি যে মার্কেটেবল, যেগুলা খুব সহজে তোমার নগদ টাকায় রূপান্তর করা যাবে, সেটাকেও তোমার ক্যাশ হিসেবে ট্রিট করা যায়। সেটা যেমন ব্যাংকের ক্ষেত্রে টাইম ডিপোজিটস অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটিজ এগুলা। সো আমরা ক্যাশ বলতে বুঝবো কি? তাহলে মানি, পেপার মানি, চেক, ড্রাফটস, টাইম ডিপোজিট অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটিজ। তো এগুলাকে আমরা কি বুঝবো? আমরা এই জিনিসগুলোকে ক্যাশ হিসাবে কাউন্ট করব। ক্যাশ প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রয়োজন, ব্যক্তির প্রয়োজন, সবারই তোমার অর্থের প্রয়োজন, নগদ টাকার প্রয়োজন, ক্যাশ এটা প্রয়োজন। তাহলে আমরা ক্যাশের সংজ্ঞাটা বুঝলাম।
এখন আমরা যেটা আলোচনা করব এরপরে আলোচনা করব হোয়াট ইজ ক্যাশ ম্যানেজমেন্ট। এখন এই ক্যাশ ম্যানেজমেন্ট কি, এখন আমরা সেই ক্যাশ ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করব। আমরা যে এখানে পেপার মানি, ডিমান্ড ডিপোজিট ইত্যাদি যাকে বুঝালাম, এটা কখন কোথায় কিভাবে বিনিয়োগ করা যাবে, কিভাবে হ্যান্ডেল করা যাবে, কিভাবে কালেকশন করা যাবে, এগুলোর সমন্বয়কে আমরা ক্যাশ ম্যানেজমেন্ট বলি বা নগদ ব্যবস্থাপনা। এগুলোকে আমরা একসাথে নগদ ব্যবস্থাপনা বলবো। সো ক্যাশ ম্যানেজমেন্ট রেফার্স টু দ্য কালেকশন, হ্যান্ডলিং, control and investments of the organizational cash and cash equivalents to ensure optimum utilizations of the firm's liquidity resources. যে তোমার এই অর্থটা সংগ্রহ করা, হ্যান্ডেলিং করা, কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা, ইনভেস্ট করা একটা প্রতিষ্ঠানের নগদ টাকাগুলোকে অথবা নগদ টাকার সম ক্যাশ ইকুইভ্যালেন্টসকে, যেটার মাধ্যমে একটা ফার্মের লিকুইডিটি এটা নিশ্চিত করার প্রকল্পে তোমার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ ক্যাশ এটা যাতে এনশিওর করা যায়, সেটাকে বলা হবে ক্যাশ। নগদ অর্থ যেভাবে আসুক না কেন সেটাকে যাতে সঠিকভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেটার মাঝে প্রতিষ্ঠানের অবস্থান যাতে ডেভেলপ হয়, সেটা নিশ্চিত করাই হচ্ছে তোমার ক্যাশ ম্যানেজমেন্ট। সো মানি ইজ দ্য লাইফলাইন অফ দ্য বিজনেস and therefore it is essential to maintain a sound cash flow position in the organization. তোমার যদি প্রতিষ্ঠানে ক্যাশ না থাকে তাহলে প্রতিষ্ঠানের প্রাণ থাকবে না, কারণ এই ক্যাশের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠান তার বড় বড় প্রজেক্টে ইনভেস্ট করে, শর্ট রানে লং রানে ইনভেস্ট করতে পারে, দেন সেখান থেকে রিটার্ন অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠান তার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এবং প্রফিট ম্যাক্সিমাইজেশন করে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা পক্ষের স্বার্থ সংরক্ষণ করতে পারে। কিন্তু যদি তোমার এই ক্যাশ এটার ঘাটতি থাকে তাহলে তারা অপরচুনিটি থাকা সত্ত্বেও অনেক প্রজেক্টে বিনিয়োগ করতে পারে না, এর ফলে প্রতিষ্ঠানের ইনকাম ফ্লো কমে যায়, ফলে প্রতিষ্ঠানের প্রফিট ম্যাক্সিমাইজ এটাও হবে না, ওয়েলথ ম্যাক্সিমাইজ সেটাও সম্ভব না। এই কারণে তোমার যেই উৎস থেকে যেভাবে অর্থ সংগ্রহ করা হোক না কেন সেগুলাকে সঠিকভাবে হ্যান্ডেলিং, কন্ট্রোলিং করার মাধ্যমে ইনভেস্ট করে প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণ করা ব্যবস্থায় হচ্ছে তোমার এই ক্যাশ ম্যানেজমেন্ট। এখন এই ক্যাশ ম্যানেজমেন্ট সম্পর্কে বলতে গিয়ে স্কেল অ্যান্ড হেলি বলেন, দ্য টার্ম ক্যাশ ম্যানেজমেন্ট refers to the general problem of managing funds, cash balance, cash flows and short-term investment securities. এটা বলেছেন স্কেল অ্যান্ড হেলি। সো আমরা বলি ক্যাশ ম্যানেজমেন্ট ফরকাস্ট ক্যাশ ফ্লো অ্যাজ পার্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলের একটা পার্ট হচ্ছে তোমার এই ক্যাশ ফ্লো ফরকাস্ট করা। এখন ওয়ার্কিং ক্যাপিটাল আমরা আগেই জেনেছি এটা কি। ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে একটা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার জন্য যে অর্থের প্রয়োজন হয় সেটাই হচ্ছে তোমার ওয়ার্কিং ক্যাপিটাল। সো দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে গেলে প্রতিষ্ঠানের ক্যাশ ফ্লোর প্রয়োজন হবে, কারণ প্রতিষ্ঠানের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সার্বক্ষণিক বিভিন্ন ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয়। যেমন একটা মেশিন আমরা যখন রান করতে যাই তখন তার কিছু খরচ বিদ্যমান থাকে, সেই খরচগুলো যদি আমরা সঠিকভাবে ফুলফিল করতে পারি তাহলেই সংশ্লিষ্ট মেশিনটা রান করবে, আদারওয়াইজ এক্ষেত্রে রান করবে না। তো এই কারণে ক্যাশ ম্যানেজমেন্ট ফরকাস্ট ক্যাশ ফ্লো অ্যাজ পার্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল আমরা এটা বলতে পারি। সো prepare cash and financial budget and funds flow statements and manages the cash or funds flows through the company's
So cash management helps to ensure that there are enough cash and working capital to cover everyday company needs without trying up funds that could be invested more profitably elsewhere or relying too much on short-term credit facilities. Good cash management implies maintaining adequate liquidity with minimum cash in bank. সো আমরা ক্যাশ ম্যানেজমেন্ট এটা বলতে পারি যে প্রতিষ্ঠানের প্রয়োজনে কোথায় থেকে ফান্ড তারা সংগ্রহ করবে এবং সেটা কোথায় বিনিয়োগ করবে, এগুলোর সামগ্রিক প্রক্রিয়াকে আমরা ক্যাশ ম্যানেজমেন্ট বলবো। এই ক্যাশ ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে করা যায় তাহলে প্রতিষ্ঠানের প্রফিট অর্জিত হবে। যেমন একটা উৎপাদনশীল ফার্মে আমরা পণ্য এটা ক্রয় করব, দ্যাট ইজ ইনভেন্টরি ক্রয় করব। ওই ইনভেন্টরিটা তোমার কিছু সময় তার ওয়্যার হাউসে থাকবে, তারপরে সেটাকে আবার রিপ্রসেসিংয়ের মাধ্যমে আমরা ফিনিশ গুডস তৈরি করব, দেন সেই পণ্যটাকে আমরা বিক্রি করব, আবার সে বিক্রয় করে সেই অর্থটা সংগ্রহ করে মানে অ্যাকাউন্টস রিসিভেবল সৃষ্টি হবে, সেটাকে আবার আমরা নগদ টাকায় রূপান্তর করব। এখন এই প্রক্রিয়াটা যত সহজভাবে হ্যান্ডেল করা যাবে ততই প্রতিষ্ঠানের জন্য লাভ। কারণ যদি আমি এই প্রক্রিয়াটাকে সঠিকভাবে কাজ করতে না পারি, হ্যান্ডেল করতে না পারি, তাহলে প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনের জন্য আমি র মেটেরিয়ালস পারচেস করব, কিন্তু যার কাছ থেকে পারচেস করব তাকে সঠিক সময়ে অর্থ পরিশোধ করতে না পারলে তার সাথে লেনদেনে সমস্যা হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, বাহির থেকে ধার গ্রহণের মাধ্যমে তাদের অর্থ পরিশোধ করতে হবে। কিন্তু আমি যে পণ্যটা অন্যের নিকট বিক্রি করলাম, করে অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হলো, তার কাছ থেকে সঠিক সময় অর্থ আদায় করতে পারতেছি না, এই ক্ষেত্রে আমার কিন্তু খরচ বেড়ে যাচ্ছে। তাই ক্যাশ ম্যানেজমেন্ট হচ্ছে আমার এমনভাবে এই কার্যক্রমগুলোকে হ্যান্ডেল করতে হবে যাতে আমার যার কাছ থেকে আমি র মেটেরিয়ালস পারচেস করছি তাকেও সঠিক সময় তার অর্থ পরিশোধ করতে পারি, আবার আমি যার কাছে পণ্য বিক্রয় করে অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি করেছি তার কাছ থেকে যাতে আমি আমার অর্থটা সংগ্রহ করে নিতে পারি তাড়াতাড়ি, তাতে এটা আমাদের জন্য বা প্রতিষ্ঠানের জন্য মঙ্গল। যদি আমার বিক্রয় বৃদ্ধি এবং ক্যাশ টার্নওভারটা এটা যত বেশি বৃদ্ধি পাবে তত প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পাবে। কারণ প্রতিষ্ঠানের নিজস্ব টাকার মাধ্যমেই প্রতিষ্ঠান তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে, তখন তাকে আর ধার করতে হবে না। ধার করতে না হলে তার খরচ কিছুটা মিনিমাইজ হবে। সো ক্যাশ ম্যানেজমেন্ট একটা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এরপরে আসো আমরা এর পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করব, ক্যাশ ম্যানেজমেন্ট সাইকেল। কিভাবে ক্যাশটা রূপান্তরিত হবে, অর্থাৎ পণ্য পারচেস করব, সেই পারচেসকৃত পণ্যটা কিভাবে ক্যাশে রূপান্তরিত হয়, কত সময়, এই প্রক্রিয়াটাকে বলা হয় মূলত ক্যাশ ম্যানেজমেন্ট সাইকেল। যেমন দ্য কনসেপ্টস অফ ক্যাশ ম্যানেজমেন্ট সাইকেল রিকোয়ার্স এ segmented approach. So the first cycle is defined by the inbound operations of the company internally হয়ে থাকে। It begins with the definition of the sourcing strategies and ends at the payments made to suppliers and with suppliers available at the warehouse for manufacturing. এখন এখানে দেখো, আমি পণ্য পারচেস করব, সেই পণ্যটাকে ওয়্যারহাউসে রাখবো, রেখে আবার সেটাকে রিপ্রসেসিং এর মাধ্যমে ফিনিশ গুডস উৎপাদন করব। সেই উৎপাদিত পণ্যটাকে আমরা বিক্রেতার নিকট বাকিতে বিক্রি করব, দেন অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হবে, অ্যাকাউন্ট রিসিভেবল হোল্ডারের কাছ থেকে আমরা আবার সেই টাকাটা সংগ্রহ করব। তাহলে এই যে টোটাল প্রক্রিয়া, এটাই হচ্ছে তোমার ক্যাশ ম্যানেজমেন্ট সাইকেল। এখন এই ক্যাশ ম্যানেজমেন্ট সাইকেলের আমি এখানে একটা চিত্র উপস্থাপন করলাম।
সেখানে বলা হচ্ছে বিজনেস অপারেশন। আমি ফার্স্ট ওয়ান বিজনেস অপারেশন শুরু করলাম। ইনফরমেশন অ্যান্ড কন্ট্রোল, তথ্য এবং এটাকে নিয়ন্ত্রণ করলাম। এখন নিয়ন্ত্রণের পরে সেখানে আমাকে ক্যাশ পেমেন্টস এটা দেখতে হবে, ক্যাশ কালেকশন এটা দেখতে হবে। সো ক্যাশ পেমেন্টস অ্যান্ড ক্যাশ কালেকশন এটার মধ্যে আমার ডেফিসিট হতে পারে বা সারপ্লাস হতে পারে, ডেফিসিটও হতে পারে, সারপ্লাস হতে পারে। কারণ আমি যার কাছ থেকে র মেটেরিয়ালস পারচেজ করেছি সেই র মেটেরিয়ালসের টাকা আমাকে পরিশোধ করতে হলো, আবার আমি রিপ্রসেসিং করে সেই র মেটেরিয়ালসটাকে বা ইনভেন্টরিটাকে আমরা রিপ্রসেসিং করে আমরা বিক্রয় করলাম। বিক্রয় করলে আমার অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হলো এবং সেই ক্ষেত্রে ক্যাশ, সেই অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আমরা ক্যাশ কালেকশন করলাম। অ্যাকাউন্ট করতে গিয়ে আমার এখানে কম বেশি হতে পারে, আমি বেশি পরিমাণও আদায় করতে পারি পেমেন্টসের তুলনায়, আবার কম পরিমাণও আদায় করতে পারি পেমেন্টসের তুলনায়। যদি আমি বেশি পরিমাণ আদায় করতে পারি তাহলে আমার সারপ্লাস অ্যামাউন্ট, সো এই সারপ্লাস অ্যামাউন্ট আমাকে ইনভেস্ট করতে হবে, তাতে প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষিত হবে। বাট যদি আমার পেমেন্টসের পরিমাণ বেশি হয় তাহলে আমার ডেফিসিট ঘাটতি হবে। সো ঘাটতি অ্যামাউন্ট আমি কোথায় থেকে এখন পাবো? কারণ পাওনাদার আমার কাছে টাকা প্রত্যাশা করবে তার পাওনা টাকা, সে নির্দিষ্ট সময় পরে এসে তার টাকা নেওয়ার জন্য আসবে। আর যদি আমি সঠিক টাইমে টাকা দিতে না পারি তাহলে ব্যবসায়িক গুডউইল নষ্ট হবে। সো এই কারণে প্রতিষ্ঠান সেটা ডেফিসিট অংশটা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নিকট থেকে সে ধার করবে। সো এই যে টোটাল প্রসেসটা, এটাই হলো ক্যাশ ম্যানেজমেন্ট সাইকেল। প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট তারা এই কাজগুলা করে থাকবেন। সো আমরা এখানে বুঝলাম ক্যাশ ম্যানেজমেন্ট সাইকেল কিভাবে সংগঠিত হয়। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। দেন আসো ইম্পর্টেন্স অফ ক্যাশ ম্যানেজমেন্ট। ক্যাশ ম্যানেজমেন্টের গুরুত্ব। এখন আমরা গুরুত্বগুলো একের পর এক আলোচনা করব। ফার্স্ট ওয়ান, ডিটারমিন দ্য অপটিমাম ক্যাশ স্টেজ। ডিটারমিন অফ অপটিমাম ক্যাশ স্টেজ, আমার কাম্য নগদ অর্থের স্তর নির্ধারণ করা। যে আমরা বিভিন্ন উৎস থেকে অর্থ পাবো, আবার বিভিন্ন উৎসে আমাদের অর্থ প্রদান করতে হবে। এখন অর্থ প্রাপ্তি এবং প্রদানের ভিতরে আমাদের একটা সামঞ্জস্যতা থাকতে হবে। অর্থ প্রাপ্তি এবং প্রদানের ভিতরে আমাদের একটা সামঞ্জস্যতা থাকতে হবে। সো এই জিনিসটা আমরা নির্ধারণ করব, ডিটারমিন দ্য অপটিমাম ক্যাশ স্টেজ, যা আমার কোথায় কি পরিমাণ অর্থ প্রদান করতে হবে। অর্থাৎ আমি যে র মেটেরিয়ালস পারচেস করব বা আমার শ্রমিক কর্মচারী যারা আছে তাদেরকে অর্থ প্রদান করতে হবে, থার্ড পার্টিজ এক্সপেন্সগুলো আমাকে পরিশোধ করতে হবে, আবার ইন্টারনাল পার্টি যারা আছে তাদেরও খরচগুলা পরিশোধ করতে হবে। এখন আমি কোথায় থেকে অর্থগুলা পাবো? আমি যে পণ্য বিক্রি করলাম সেই বিক্রিত পণ্যের অর্থটা কখন কিভাবে পাবো, এটার একটা স্তর আমাকে নির্ধারণ করতে হবে। নির্ধারণ করাটা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। যদি আমরা কাম্য নগদ স্তর নির্ধারণ করতে পারি তাহলে প্রতিষ্ঠান স্মুথলি চলবে এবং প্রতিষ্ঠানের গুডউইল বৃদ্ধি পাবে, প্রতিষ্ঠানের উন্নতি সাধিত হবে। আর যদি আমি এই কাম্য স্তর সঠিকভাবে নির্ধারণ করতে না পারি তাহলে বিভিন্ন পক্ষের দায় পরিশোধ করা সম্ভব হবে না, সেটা ইন্টারনাল অর এক্সটার্নাল। আর সেই ক্ষেত্রে আমাদের যদি এক্সটার্নাল পক্ষ আছে, আমি র মেটেরিয়ালস ক্রয় করলাম, সে ক্রয়কৃত পণ্যের অর্থ পরিশোধ করতে পারলাম না, পরবর্তীতে তারা আমাদেরকে কাঁচামাল দেওয়া বন্ধ করে দিতে পারে, আর সেক্ষেত্রে আমাদের উৎপাদন হ্যাম্পার হবে। সো উৎপাদন যদি হ্যাম্পার হয় আমাদের বিক্রয় হ্যাম্পার হবে, আর যদি বিক্রয় হ্যাম্পার হয় তাহলে প্রফিট হ্যাম্পার হবে। সো যার কারণে ক্যাশ ম্যানেজমেন্টের ক্যাশ স্টেজ নির্ধারণ করা, অপটিমাম ক্যাশ স্টেজ নির্ধারণ করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ক্যাশ ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো
ensure the proper investments of cash balance. Ensure the proper investments of cash balance. তোমার ক্যাশ ব্যালেন্সটাকে বা নগদ উদ্বৃত্তটাকে সঠিকভাবে বিনিয়োগ করা এটা নিশ্চিত করতে হবে, যে যথাযথ স্থানে বা যথাযথ প্লেসে এটা বিনিয়োগ করা এটা নিশ্চিত করতে হবে। ক্যাশ ব্যালেন্স, এখন ক্যাশ ব্যালেন্সটা কিভাবে আসবে? আমি প্রাপ্তি থেকে যদি আমার প্রদান এটা কম হয় তাহলে সেক্ষেত্রে আমার ক্যাশ ব্যালেন্স এটা সারপ্লাস ব্যালেন্স এটা থাকবে। সো সারপ্লাস ব্যালেন্স যেটা থাকবে সেটাকে আমাদের প্রপার প্লেসে বিনিয়োগ করতে হবে যাতে সেখান থেকে আমরা রিটার্ন পাই এবং আমার ইনভেস্টেবল ফান্ড এটা ব্যাক পাওয়ার নিশ্চয়তা যদি পাওয়া যায় এরকম প্লেস খুঁজে আমাকে সেখানে বিনিয়োগ করতে হবে। কারণ আমাদের হাতে অনেকগুলো অপরচুনিটি থাকবে, সেই অপরচুনিটিগুলোর মধ্যে থেকে সর্বোচ্চ অপরচুনিটিটাকে আমাদেরকে অ্যাভেল করতে হবে। এটা এনশিওর করা ক্যাশ ম্যানেজমেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ। সো থার্ড ওয়ান আসো মেক অ্যাডজাস্টমেন্ট বিটুইন ক্যাশ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো। মেক অ্যাডজাস্টমেন্ট বিটুইন ক্যাশ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো। এটা হচ্ছে যে ক্যাশ ইনফ্লো নগদ অন্তঃপ্রবাহ অ্যান্ড ক্যাশ আউটফ্লো এটার মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট, এই দুইটার ভিতরে একটা অ্যাডজাস্টমেন্ট মেনটেন করতে হবে। অর্থাৎ আমার যে পরিমাণ আসবে তার সাথে সামঞ্জস্যতা রেখে আমি ক্যাশ আউটফ্লো করব। নগদ অন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের মধ্যে একটা সামঞ্জস্যতা বিধান করতে হবে, বিরাজমান রাখতে হবে, যে যেভাবে নগদ অন্তঃপ্রবাহ আসবে ঠিক সেই পরিমাণ অর্থ তুমি বহিঃপ্রবাহ হিসেবে দেবে। এখন তোমার অন্তঃপ্রবাহ কম, বহিঃপ্রবাহ যদি তোমার বেশি শো করা হয় সেক্ষেত্রে তোমাকে ধার করতে হবে। সো ধার করে বহিঃপ্রবাহ করা এটা প্রতিষ্ঠানের জন্য একটু সমস্যা। এতে প্রতিষ্ঠানকে ঋণ করতে হয়, তো ঋণ করতে হলে ঋণের খরচ বেড়ে যায়। এতে প্রতিষ্ঠানের নেট ইনকামের উপর প্রভাব পড়বে, কারণ ঋণের সুদ দিতে হবে, তো প্রতিষ্ঠানের নেট ইনকামের উপর প্রভাব পড়বে। এতে প্রতিষ্ঠানের ইনকাম কমে যাবে। সো শেয়ার হোল্ডার এবং থার্ড পার্টি যারা আছে প্রত্যেকে এটার উপর প্রভাবিত হবেন। কোম্পানির গুডউইল নষ্ট হবে। সো এটার জন্য ক্যাশ ম্যানেজমেন্টকে সঠিকভাবে পরিচালনা করতে হবে, ইনফ্লো এবং আউটফ্লোর ভিতরে একটা সামঞ্জস্যতা বিধান করতে হবে। সো দেন আসো চেক আউট দ্য অ্যাবিলিটি টু রিপে দ্য শর্ট টার্ম ডেট। কোম্পানির স্বল্প মেয়াদী যে ঋণগুলা এগুলা পরিশোধের ক্ষমতা কতটুকু আছে সেটা যাচাই করতে হবে। কোম্পানি বিভিন্ন ধরনের ঋণ গ্রহণ করেন, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, কিন্তু স্বল্প মেয়াদী যেটা এটার সাথে নির্ভর প্রতিষ্ঠানের উৎপাদন সম্পর্কিত বিষয়গুলা। সো এটা পরিশোধের অ্যাবিলিটি আছে কিনা সংশ্লিষ্ট সময় সেটা যাচাই করা ক্যাশ ম্যানেজমেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ। কারণ যদি স্বল্প মেয়াদী যে লাইবিলিটিসগুলো আছে এগুলো যদি আমরা সঠিক সময় প্রদান না করি তাহলে আমাদের র ম্যাটেরিয়ালস, লেবার কস্ট, ওভারহেড কস্ট এই ধরনের খরচগুলা যদি আমরা সঠিকভাবে প্রদান না করি তাহলে আমাদের র ম্যাটেরিয়ালস আসা বন্ধ হয়ে যাবে। আর যদি আমাদের র ম্যাটেরিয়ালস আসা বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানের উৎপাদন হ্যাম্পার হবে। আর প্রতিষ্ঠানের উৎপাদন যদি হ্যাম্পার হয়, হলে তার উৎপাদন যদি হ্যাম্পার হয় বা প্রোডাকশন যদি হ্যাম্পার হয় সেক্ষেত্রে বিক্রয় কমে যাবে। বিক্রয় কমে গেলে প্রতিষ্ঠানের মুনাফার উপরে প্রভাব পড়বে। সো এই কারণে প্রতিষ্ঠানের নগদ অর্থ কি পরিমাণ আছে সেটা দিয়ে যে শর্ট টার্ম লাইবিলিটিস বা ডেট পরিশোধ করা যাবে কিনা এটা সবসময় যাচাই করতে হয়। এইটা ক্যাশ ম্যানেজমেন্টের আরেকটা ধাপ, ইম্পর্টেন্স, গুরুত্ব। Then save the firm from cost of excess cash balance. Save the firm from cost of excess cash balance.
প্রতিষ্ঠানের কস্ট অফ অ্যাক্সেস ব্যালেন্স, ক্যাশ ব্যালেন্স যেটা, এ থেকে প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা হয় কিনা সেটা দেখা ক্যাশ ম্যানেজমেন্টের আরেকটা গুরুত্ব। সো এরপরে আসো অ্যাসিস্ট টু টেক ম্যানেজারিয়াল ডিসিশন। তাহলে ক্যাশ ম্যানেজমেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে অ্যাসিস্ট করা ম্যানেজারিয়াল সিদ্ধান্তের ক্ষেত্রে। ম্যানেজারিয়াল সিদ্ধান্তের ক্ষেত্রে কিভাবে তারা অ্যাসিস্ট করবে যে তোমার টাকা আছে কি নাই, এটা মূলত ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এই ক্যাশ ম্যানেজমেন্টের মাধ্যমে জানবে। সো ব্যবস্থাপক যখন সিদ্ধান্ত গ্রহণ করবেন তাদেরকে আগে দেখতে হবে যে তাদের নগদ প্রবাহের কি অবস্থা, নগদ অর্থের কি অবস্থা। তাই নগদ অর্থ যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় যদি সেটা প্রফিটেবল হয়। কোম্পানির হাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপরচুনিটি থাকবে। এখন যদি অপরচুনিটি আছে কিন্তু তার হাতে ক্যাশ টাকা নেই, সেক্ষেত্রে সে ওই অপরচুনিটি অ্যাভেল করতে পারবে না। এই কারণে ডিসিশন গ্রহণ করার পূর্বে তাদেরকে দেখতে হবে তাদের ক্যাশের অবস্থানটা কি। তাই এই ক্যাশ ম্যানেজমেন্ট ম্যানেজার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়তা করে থাকেন, ক্যাশ ম্যানেজমেন্টকে সহায়তা করে থাকেন। সো আমরা বুঝতে পেরেছি যে এখান থেকে যে ক্যাশ ম্যানেজমেন্টের ইম্পর্টেন্সগুলা। দেন আসো ইনক্রিজ ফার্মস গুডউইল। তাহলে এইটা আবার কি? গুডউইল মানে সুনাম। সো ক্যাশ ম্যানেজমেন্টটাকে যদি যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হয় এবং যেই পক্ষের প্রাপ্তিগুলা যদি সঠিক সময়ে পরিশোধ করে দেওয়া যায় তাহলে কোম্পানির গুডউইল মার্কেটে বৃদ্ধি পাবে এবং ক্যাশটাকে যদি ভালোভাবে হ্যান্ডেল করা যায় প্রতিষ্ঠানের প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে। আর প্রফিট ম্যাক্সিমাইজেশন যদি হয় তাতে তার ওয়েলথ এটাও ম্যাক্সিমাইজড হবে, কারণ সে সঠিকভাবে তার ক্যাশটাকে হ্যান্ডেল করতে পারতেছে। এতে যদি ওয়েলথ অ্যান্ড প্রফিট দুইটাই যদি ম্যাক্সিমাইজ হয় তাহলে শেয়ার বাজারে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধি পাবে, এতে কোম্পানির গুডউইল বৃদ্ধি পাবে। শেয়ারের মূল্য যত বেশি বৃদ্ধি পাবে গুডউইল আস্তে আস্তে বৃদ্ধি পাবে। সো এটা ক্যাশ ম্যানেজমেন্টের আরেকটা গুরুত্ব। তাহলে আমরা ক্যাশ ম্যানেজমেন্টের গুরুত্ব সম্পর্কে জানলাম। এরপরে আসো অবজেক্টস অফ ক্যাশ ম্যানেজমেন্ট। ক্যাশ ম্যানেজমেন্টের অবজেক্ট এগুলা কি? তাহলে আসো ক্যাশ ম্যানেজমেন্টের অবজেক্ট, অনেকগুলো অবজেক্ট এক্ষেত্রে বিদ্যমান আছে। তাহলে ফার্স্ট ওয়ান ক্যাশ বাজেট প্রিপারেশন। ক্যাশ বাজেট প্রিপারেশন এটা প্রথম উদ্দেশ্য, ক্যাশ বাজেট প্রিপারেশন। সে কোথায় কত টাকা বিনিয়োগ হবে বা ইনফ্লো হবে আর আউটফ্লো হবে, কোথায় কিভাবে হবে সেটা ফরকাস্ট করবে। সে ফরকাস্টের উপর ভিত্তি করে তারা ক্যাশ বাজেট নির্ধারণ করবে। এটা ক্যাশ ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ অবজেক্টস। এই ক্ষেত্রে তারা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত সরবরাহকারীগণের পণ্য মূল্য পরিশোধ করবেন এবং শ্রমিকদের মজুরি, তারপরে কর্মচারীদের বেতন, ভাড়া ইত্যাদি নিয়মিত পরিশোধ করার জন্য তারা পরিশোধ করার ক্ষেত্রে তাদের কি পরিমাণ অর্থ ব্যয় হবে এবং কোথায় থেকে এই অর্থটা সংস্থাপনের ব্যবস্থা হবে এইটা নিয়ে তারা একটা বাজেট তৈরি করবেন। সো এই বাজেট পরিচালনা করা তাদের একটা অবজেক্টিভস। এখন এটাকে আমরা বলি ইট ইজ নেসেসারি টু ক্যালকুলেট ক্যাশ ইনফ্লো অ্যান্ড ক্যাশ আউটফ্লো ডিউরিং দ্য পিরিয়ড and forecast the cash balance at the end of it. Moreover, cash budget preparation helps determine not only cash shortage but also excess cash and therefore improves the solvency of the business.
যে তাদের এই যে ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো গুলো আসবে সেক্ষেত্রে তাদের কোথায় কি পরিমাণ খরচ করতে হবে, যে যারা র ম্যাটেরিয়াল সাপ্লাই দিচ্ছে তাদেরকে দিতে হবে, যারা প্রতিষ্ঠানের ইন্টারনাল শ্রমিক কর্মচারী যারা আছে তাদের বেতন বাড়ি ভাড়া সহ আনুষঙ্গিক খরচগুলো দিতে হবে। সো এইগুলোর ক্ষেত্রে তাদের একটা খরচ হবে এবং তাদের টাকা কোথায় থেকে আসবে রিটার্ন আকারে, সো সেলস রেভিনিউ হিসেবে তারা কোথায় থেকে টাকাগুলো পাবে, সেগুলোর মধ্যে তারা যোগ বিয়োগ করার পরে যদি ব্যালেন্সিং ফিগার সারপ্লাস হয় তাহলে সেটা তারা কোথায় বিনিয়োগ করবে, আর যদি এটা ডেফিসিট হয় তাহলে কোথায় থেকে টাকা আনবে সেটার জন্য একটা ক্যাশ বাজেট প্রিপারেশন করবেন। করার মাধ্যমে প্রতিষ্ঠানের সলভেন্সি বৃদ্ধি করার চেষ্টা করবেন। সো এটা ক্যাশ ম্যানেজমেন্টের একটা অবজেক্টিভ। দেন আসো ডিটারমিনেশন অফ মিনিমাম ক্যাশ ব্যালেন্স। প্রতিষ্ঠানে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করলে তার কিছুটা খরচ হবে। এখন এই খরচটা সর্বনিম্ন কি পরিমাণ হতে পারে বা হবে সেটা নির্ধারণ করা ক্যাশ ম্যানেজমেন্টের আরেকটা অবজেক্টিভস। সো such balance is needed to meet any unexpected cash outflows. মিনিমাম ক্যাশ ব্যালেন্স ডিটারমিনেশন করতে হবে যে তাদের আসলে কি পরিমাণ আনএক্সপেক্টেড ক্যাশ আউটফ্লো হতে পারে সেটা তারা আগে থেকে নির্ধারণ করবে। এটা যদি এটা এক্সপেক্টেড অ্যামাউন্ট, সে আমরা যখন ক্যাশ বাজেটের অঙ্ক করতে যাই তখন সেখানে ক্যাশ বাজেটের ক্ষেত্রে আমরা একটা মিনিমাম ক্যাশ ব্যালেন্স ধরে রাখি যে কোনো অব্লিগেশন সৃষ্টি হলে যাতে সেই টাকা দিয়া মেকআপ করা যায়, দ্যাট মিনস আউটফ্লো যদি করতে হয় যাতে ওই টাকা দিয়ে করা যায়। এই কারণে সবসময় প্রতিষ্ঠানের হাতে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট রেখে দিতে হয়। তাহলে সেটা কি পরিমাণ হতে পারে সেটা ক্যাশ ম্যানেজমেন্ট এরা নির্ধারণ করবে। সো এইটা তাদের একটা অবজেক্ট। দেন আসো ডিটারমিনেশন অফ অপটিমাল ক্যাশ ব্যালেন্স। তার কাম্য নগদ উদ্বৃত্ত এটা নির্ধারণ করা, এটা তাদের আরেকটা অবজেক্ট। এখন কাম্য সেটা কিভাবে আমরা নির্ধারণ করি? কাম্যতাটা আমরা নির্ধারণ করব আমার খরচ কতটুকু আর ইনকাম কতটুকু হতে পারে। এটা সম্ভাব্য জিনিসগুলোর উপর ভিত্তি করে প্রতিষ্ঠান এই কাম্য ক্যাশ ব্যালেন্স নির্ধারণ করবে। সো ইট হেল্পস মেনটেন লিকুইডিটি অ্যান্ড মিট ওয়ার্কিং ক্যাপিটাল নিডস। যদি সে কাম্য ওয়ার্কিং ক্যাপিটাল নির্ধারণ করতে পারে, ক্যাশ ম্যানেজমেন্ট ক্যাশ নির্ধারণ করতে পারে, তাহলে এটা লিকুইডিটি ক্রাইসিস দূর হবে এবং ওয়ার্কিং ক্যাপিটালও মেকআপ করা সম্ভব হবে। এখন কত হলো লিকুইডিটি কি? এটা তারল্য, তরল মানি, অর্থাৎ এটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে থাকবে। এখন যদি বেশি পরিমাণ থাকে তাহলে আইডল অবস্থায় থাকবে, আবার যদি কম পরিমাণে থাকে তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল মেকআপ করা তার জন্য সমস্যা হবে। এই কারণে এই দুইটার মধ্যে যাতে কোনো সমস্যা না হয় সেইভাবে প্রতিষ্ঠান হিসাব করে ক্যাশ ম্যানেজমেন্ট তারা হিসাব করবে যে আমার কি পরিমাণ অর্থ সংরক্ষণ রাখলে আমার লিকুইডিটি ক্রাইসিসও হবে না, আবার ওয়ার্কিং ক্যাপিটাল আমি সঠিকভাবে মেনটেন করতে পারবো, যে অধিক লিকুইডিটিও থাকবে না, ওয়ার্কিং ক্যাপিটাল আমি মেনটেন করতে পারবো। সো ইট অলওয়েজ অ্যান অপরচুনিটি কস্ট হোল্ডিং দ্য ক্যাশ টু বি মিনিমাইজ। সো এরপরে আসো ইনভেস্টমেন্ট ইন মার্কেটেবল সিকিউরিটিজ। যদি তোমার হাতে আইডল ক্যাশ থেকে থাকে, দ্যাট মিনস এই যে অতিরিক্ত লিকুইড মানি থেকে থাকে, তাহলে তুমি এটাকে বিনিয়োগ করার জন্য বিভিন্ন সময় সুযোগ পাবে। সেই সুযোগ অনুযায়ী তুমি সেখানে বিনিয়োগ করবে। কিন্তু যদি তোমার হাতে আইডল ক্যাশগুলো পড়েই থাকে, তুমি বিনিয়োগ না করো, তাহলে প্রতিষ্ঠানের জন্য এটা সমস্যা। সো আইডল ক্যাশ শুড বি ইনভেস্ট টু রিডিউস দ্য অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্টটা রিডিউস করার জন্য এই আইডল ক্যাশটা আমরা ইনভেস্ট করব। এটা ক্যাশ ম্যানেজমেন্টের আরেকটা অবজেক্টিভ। লাস্ট ওয়ান, রিডিউসিং দ্য ক্যাশ ম্যানেজমেন্ট এক্সপেন্স। প্রতিষ্ঠানে এই ক্যাশ ম্যানেজমেন্টের মাধ্যমে প্রতিষ্ঠানের ক্যাশ ম্যানেজমেন্ট এক্সপেন্স এটা রিডিউস করা সম্ভব হয়। তাহলে এটা ক্যাশ ম্যানেজমেন্ট আরেকটা অবজেক্টিভ। সো আমরা ক্যাশ ম্যানেজমেন্টের অবজেক্টিভগুলো সম্পর্কে জানলাম।
এখন আসো, হোয়াট ইজ অপারেটিং সাইকেল? অপারেটিং সাইকেল হচ্ছে একটা আমরা পণ্য বা র মেটেরিয়ালস অর ইনভেন্টরি এটা যখন পারচেস করব, পারচেস করে এটাকে ক্যাশে কনভার্ট করা পর্যন্ত যে সময়টা, সেটাই হচ্ছে তোমার অপারেটিং সাইকেল। ক্যাশে কনভার্ট করার সময় পর্যন্ত সেটাকে বলা হবে অপারেটিং সাইকেল। সো আমরা বলি অপারেটিং সাইকেল রেফার্স টু এ নাম্বার অফ ডে, কত দিন a company takes in converting into inventories to cash। আমি যে র মেটেরিয়ালস পারচেস করব সেটা ইনভেন্টরি থেকে ক্যাশে রূপান্তর হতে কত সময় লাগবে, সেই সময়টাকে বোঝানো হবে কি অপারেটিং সাইকেল। এটা দিনে হতে পারে, মাসে হতে পারে, নরমালি দিন হবে, এতদিন। সো ইটস ইকুয়ালস টু টাইম টেকেন ইন সেলিং ইনভেন্টরিজ, days inventories outstanding plus the time taken in the recovery cash from trade receivables, day sales outstanding। অর্থাৎ তোমার এই র মেটেরিয়াল যেটা তুমি পারচেস করবা, অর্থাৎ সেই ইনভেন্টরিটা যখন পারচেস করবা সেটাকে বিক্রয় করে নগদ অর্থে রূপান্তর করার সময় পর্যন্ত যেই সময় বিদ্যমান হবে সেটাকে আমরা অপারেটিং সাইকেল এটা বলবো। যে ইনভেন্টরিটা পারচেস করে সেটাকে নগদ টাকায় রূপান্তর হওয়ার সময় পর্যন্তকে আমরা কি বলবো অপারেটিং সাইকেল। সো এই অপারেটিং সাইকেল এটার সূত্র আমরা বলি অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, এটা হচ্ছে তোমার অপারেটিং সাইকেল। এখন আসলে অপারেটিং সাইকেল সম্পর্কে আমরা আরো জানি। Length of a company's operating cycle is an indicator of the company's liquidity and asset utilization. So it is called operating cycle because this process of producing or purchasing inventories, selling them and recovering cash from customers, using that cash to purchase raw materials to produce more inventories and so on, is repeated as long as the company is operations। তাহলে কি হলো, আমরা ইনভেন্টরি পারচেস করব, করে সেটাকে নগদ অর্থে রূপান্তর করার যে সময় সেটাকে মূলত অপারেটিং সাইকেল বলা হবে। এবং এই যে টাকাটা আমরা সংগ্রহ করব সেটাকে আবার পুনঃ উৎপাদনের কাজে আমরা ব্যবহার করতে পারবো, এতে কোম্পানির ইনকাম বৃদ্ধি পাবে। সো অপারেটিং সাইকেল আমরা বুঝলাম। এখন আসো, হোয়াট ইজ ক্যাশ কনভার্সন সাইকেল? নগদে রূপান্তরিত হতে আমার আসলে কত সময় লাগবে? যা আমি একটা পণ্য ক্রয় করলাম, সেটাকে বিক্রয় করে থার্ড পার্টি অর্থাৎ যাদের কাছ থেকে পণ্য ক্রয় করলাম তাদের টাকা পরিশোধ করার পরে অতিরিক্ত কত সময় আমার এখানে থাকবে, সেটাকে বোঝাবে ক্যাশ কনভার্সন সাইকেল। সো আমরা বলতে পারি দ্য ক্যাশ কনভার্সন সাইকেল ইজ দ্য লেংথ অফ টাইম বিটুইন paying for purchase and receiving cash from the sales of the finished goods। যে ফিনিশ গুডসটা আমি যে পণ্যটা ক্রয় করব, বাকিতে সেই ক্রয়কৃত পণ্যকে রিপ্রসেসিং এর মাধ্যমে আবার সেল করে তাদের কাছ থেকে টাকা পাওয়ার মাঝে যে সময়টুকু, সেটাকে বলা হবে কি ক্যাশ কনভার্সন সাইকেল। এটা হচ্ছে অপারেটিং সাইকেল যেটা আসবে সেখান থেকে অ্যাভারেজ পেমেন্টস পিরিয়ড যেটা, এটা বাদ দিলে যেটা থাকবে সেটাকে আমরা বলবো ক্যাশ কনভার্সন সাইকেল। সো ইন আদার ওয়ার্ডস, ক্যাশ কনভার্সন সাইকেল ইজ দ্য অ্যাভারেজ লেংথ টাইম টাকা ওয়ান ইজ ট্রেড অফ ইন দ্য কারেন্ট অ্যাসেটস, নগদ অ্যাসেটসে রূপান্তর করতে আমার যে সময় এখানে লাগবে। সো দ্য ক্যাশ কনভার্সন সাইকেল অলসো নোন অ্যাজ দ্য নেট অপারেটিং সাইকেল অর ক্যাশ সাইকেল measures the time it takes for a business investments to be translated into sales and revenue, sales and revenue তে কনভার্ট হবে। তো বলা হচ্ছে this metric accounts for the time it takes to move inventory, get up and pay debt without incurring additional fees or interest। So cash conversion cycle is typically measured in day। আমি পণ্য বাকিতে ক্রয় করব, দেন সেই ক্রয়কৃত পণ্যের অর্থ পরিশোধ করা এবং
ওই পণ্যটাকে রিপ্রসেসিং করে বিক্রয় করে অর্থ পাওয়া পর্যন্ত এটার ভিতরে মাঝখানে যে সময়টা পরিশোধ করে দেওয়ার পরে অতিরিক্ত যে সময়টা সেটাই হবে আমার ক্যাশ কনভার্সন সাইকেল। যে আমার পণ্যটাকে নগদ টাকায় রূপান্তর করতে আমার কত সময় লেগেছে, ওই সময়টাকে আমরা বুঝবো ক্যাশ কনভার্সন সাইকেল। এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম এন্ড সলিউশন এটা করব। এখানে আমি ক্যাশ ম্যানেজমেন্টের কিছু সূত্র বা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে আসো আমরা ফার্স্ট ওয়ান ফর্মুলাগুলো দেখি। ফার্স্ট ওয়ান অপারেটিং সাইকেল, এটা হলো অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস অ্যাভারেজ কালেকশন পিরিয়ড এসিপি, এটাকে অপারেটিং সাইকেল বলা হবে। দেন অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি 360, এক বছর সমান 360 দিন, ক্ষেত্র বিশেষে 65 দিন হয়ে থাকে। তবে প্রতিষ্ঠানের কার্যক্ষম যতদিন থাকবে, অর্থাৎ এক বছরের ভিতরে যতদিন কাজ হবে সেটাকে অনেক ক্ষেত্রে বলা হবে যে এক বছর সমান কতদিন। নর্মালি আমরা 360 ইউজ করি। সো ইনভেন্টরি টার্নওভার ডিভাইডেড বাই, এরপরে আসো অ্যাভারেজ কালেকশন পিরিয়ড 360 ডিভাইডেড বাই অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, তারপরে ক্যাশ কনভার্সন সাইকেল 360 ডিভাইডেড বাই ক্যাশ টার্নওভার, অ্যাভারেজ পেমেন্টস পিরিয়ড 360 ডিভাইডেড বাই অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার, ক্যাশ কনভার্সন সাইকেল, অপারেটিং ক্যাশ মাইনাস অ্যাকাউন্টস average payments period, then cash conversion cycle, average age of inventory plus average collection period minus average payments period, and maximum or minimum operating cash MOC, এটা total investment divided by cash turnover. সো আমরা এখন একটা অঙ্ক নিয়ে এটা দেখি। এখানে বলা হচ্ছে যে you are supplied with the following information of a trading firm. On average, debtors are collected after 40 days. Inventories have an average holding period of 70 days. Creditors payments period average 30 days. The firm spent total taka 130 lakh annually at a constant rate and savings by reducing the firm's average inventory holding period is 40 days. So এখান থেকে আমাকে কিছু জিনিস বের করতে বলছে যে ক্যাশ কনভার্সন সাইকেল এটা কত হবে। এখন আসো আমরা সেই ক্যাশ কনভার্সন সাইকেল বের করি। ক্যাশ সাইকেলের সূত্র হচ্ছে কালেকশন পিরিয়ড প্লাস অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি মাইনাস অ্যাভারেজ পেমেন্টস পিরিয়ড। সো আমরা 40 ডেজ প্লাস 70 ডেজ মাইনাস 30 ডেজ করলে পাই 80 ডেজ। কারণ আমাদের কালেকশন পিরিয়ড ছিল 40, প্রথম রিকোয়ারমেন্টসে কালেকশন পিরিয়ড বলা হচ্ছে 40। দেন অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি ছিল 70 ডেজ অ্যান্ড অ্যাভারেজ পেমেন্টস পিরিয়ড এটা ছিল 30 ডেজ। তাতে আমাদের ক্যাশ সাইকেল এটা আসছে 80 ডেজ। সো আমাদের ক্যাশ টার্নওভার এটা হচ্ছে 360 ডিভাইডেড বাই ক্যাশ সাইকেল, এতে আমাদের 4.5 টাইমস এটা আসছে। দেন 2 নম্বরে আমাদের মিনিমাম ক্যাশ, তাহলে কি প্রয়োজন মিনিমাম ক্যাশ, সেটা হচ্ছে তোমার টোটাল অপারেটিং অ্যানুয়াল ক্যাশ ডিভাইডেড বাই ক্যাশ টার্নওভার। সো ক্যাশ টার্নওভার 4.5, তাতে 130 লাখ ডিভাইডেড বাই 4.5, সো আমাদের 28.89 লাখ। তাহলে আমাদের মিনিমাম ক্যাশ এটা হচ্ছে 28.89 লাখ। দেন লাস্ট ওয়ান বলছে যদি আমাদের এভারেজ এজ অফ ইনভেন্টরিটা পরিবর্তন হয়ে 40 দিন হয়ে যায়, তাহলে আমাদের কি পরিমাণ মিনিমাম ক্যাশ হবে এবং সেক্ষেত্রে আমাদের সেভিংসটা কত হবে। যদি তোমার সেভিংস টাইম এটা 10% হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তাহলে আমাদের কি পরিমাণ সেভ হবে। সো এখানে ক্যাশ কনভার্সন এটা আসতেছে তোমার ক্যাশ সাইকেল, যেটা আমরা আবার ডিটারমিন করলাম 40 ডেজ দিয়ে, তাতে আমাদের এখানে 50 ডেজ বের হলো ক্যাশ কনভার্সন। সো এখন আসো ক্যাশ টার্নওভার, সেটা হলো আমাদের 7.2 টাইমস বের হলো। সো এখন মিনিমাম অপারেটিং ক্যাশ আগের মতোই আমরা আবার করব যে টোটাল অপারেটিং অ্যানুয়াল ক্যাশ ডিভাইডেড বাই এখানে টার্নওভার হবে ক্যাশ টার্নওভার। সো ক্যাশ টার্নওভার ছিল আমাদের 7.2, তাতে আমাদের 18.056 লাখ এটা ডিটারমিন হচ্ছে। সো আমাদের রিডাকশনস ইন ইনভেস্টমেন্ট, আমাদের প্রথম যখন 70 ডেজ ছিল অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি, তখন ছিল 28.89 মিনিমাম ক্যাশ, আর যখন এটা 40 দিনে নেমে এসেছে তখন আমাদের 18.056 লাখ এটা আসলো মিনিমাম ক্যাশ। তাহলে আমাদের এই ক্ষেত্রে খরচ কমে গেল কত, 10 লাখ।
83.834 এই পরিমাণ অ্যামাউন্ট আমাকে আর ধার করতে হবে না। সো যেহেতু ধার করতে হচ্ছে না, আমি যদি ধার করতাম তাহলে 10% সুদ আমাকে বিয়ার করতে হতো। এখন আর আমাকে এই 10% সুদ দিতে হচ্ছে না। সো এটাই আমার ইনকাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা 10.834 লাখের উপরে 10% আমরা রিডিউস পাবো, অর্থাৎ ইন্টারেস্ট অ্যাজাম্পশন পাবো। তাতে আমাদের 1.083 লাখ এটাই আমাদের সেভিংস হচ্ছে। তাহলে এই পরিমাণ অ্যামাউন্ট আমরা সেভ করতে পারবো, অর্থাৎ যদি আমাদের অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি রিডিউস করা হয়। তাহলে আমরা আশা করি এই ধরনের অঙ্ক আমরা পারবো। তোমরা এই ক্যাটাগরির অঙ্ক বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আমি এখানে যে অঙ্ক এবং যে থিওরিগুলো আলোচনা করেছি এগুলো খান অ্যান্ড জেইনের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বই এবং জেসি ব্যানহর্নের ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এখান থেকে দেখে আলোচনা করেছি। তো তোমরা এই ক্লাসগুলা দেখবে, জাতীয় ইউনিভার্সিটির ওয়েবসাইটে এই ক্লাসগুলো দেখবে এবং সেগুলো বারবার শুনবে। আশা করি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।